এই শব্দটার কারণে একজন আরেকজনের উপর যেন আরও মাতাল হয়ে পড়েছি। আমাদের অনুভূতি প্লাস আকর্ষণ যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রিয়ার ঠোঁটটা যেন আমাকে আরও তার কাছে টানছে, সাথে রিয়াও ছাড়বার পাত্রী নয়। রিয়াও যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার রেসপন্স বাড়িয়ে তুলছে। দুজনেই ভেসে বেড়াচ্ছি এক অন্যরকম জগতে। আমাদের মাতাল করা এই মুহূর্তটার ছেদ ঘটিয়ে কে যেন দরজায় কড়া নাড়তে লাগলো। হ্যাঁ, এটার কেউ নয়, আমার আম্মু। আজিজ, আমাদের এবার যেতে হবে, তুই তাড়াতাড়ি আয়। আমি রিয়ার আমার ঘরে তোর জন্য অপেক্ষা করছি। আম্মুর ডাকে যেন দুজনের হুঁশ ফিরল। তারপর আমরা একজন আরেকজনকে এক ঝটকায় ছেড়ে দিয়ে ছিটকে দুজন ঘরের দুদিকে চলে গেলাম। রিয়া সোজা তার বিছানার উপর গিয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে ফেলল, আর আমি দরজার সামনে গিয়ে আবার কি যেন মনে হলো তাই, আম্মু তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি বলে আবার বিছানার কাছে রিয়ার সামনে এসে দাঁড়ালেন। তারপরে একটা হাত রিয়ার কাঁধের উপর রেখে রিয়ার কাঁধে হাত রাখতেই ও যেন কেঁপে উঠল, আর আমি ওর নাম ধরে ডাকতেই ও লাফ দিয়ে উঠে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা প্রচুর পরিমাণে লজ্জা পেয়েছে। আমি রিয়ার মাথার উপর আমার হাত রেখে ওর ঘন কালো চুলগুলোর মধ্যে আমার আঙুলগুলো বলাতে বলাতে বললাম, রিয়া, এই রিয়া, কি হলো? মেয়েটা যেন কিছুই বলছে না, একদম নিশ্চুপ। হয়তো আগের ওই কাজটা করার জন্য অনেকটা লজ্জা পেয়েছে। আমি আবারও বললাম, আমার বউটা বুঝি লজ্জা পেয়েছে? এবার শুধু মাথাটা ঝাঁকিয়ে বলল, অনেকটা। বাহ, আমার চোখ দুটে বউটা দেখি লজ্জাও পায়। তার একবার হবে নাকি বউ? তোমার ঠোঁট দুটো কিন্তু সেই পরিমাণের মিষ্টি। যা দুষ্টু, সারাদিন শুধু দুষ্টুমি না, আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা কোথা থেকে পাও শুনি? আর লজ্জা পেতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে। দেখি এবার আমার মুখের দিকে একবার তাকাও, আমার বউটাকে এক নজর দেখে তো যাই। এইবার রিয়া আমার মুখের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো, সাথে তার চাহনিতে ভয়ের আভাটাও স্পষ্ট দেখতে পেলাম। রিয়া মায়া ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, যেতে হবে মানে? কই যাবে? বাড়িতে যেতে হবে না, আম্মু তো ডেকে গেলেন আমাকে। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ সোনা, আম্মু তো তাই বললেন। তাছাড়া বাড়িতে আম্মু অনেক কাজ রেখে আসছেন, সেগুলো গিয়ে করতে হবে তো। ঠিক আছে, তাহলে যাও। রাগ করলে নাকি বউ? কাল তো আবার দেখা হচ্ছেই। আমি কারোর উপর রাগ করি নাই। ঠিক আছে, তাহলে যাবার আগে কি আরেকবার হয়ে যাবে নাকি গো সোনা? যা হবে সব বিয়ের পর, এখন তুমি যাও তো। বলে আমাকে ধাক্কিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি বেচারা নিরুপায় হয়ে রিয়ার আম্মুর রুমে চলে আসলাম। তারপর আম্মুকে ডেকে, আম্মু চলো এখন। আমার কথা শুনে দুজনেই আমার দিকে তাকালো। আমাকে দেখেই তাদের মুখটা যেন অন্য রকম হয়ে গেল। আমার দিকে তাকিয়ে রিয়ার আম্মুও আমার আম্মু একজন আরেকজনের মুখের দিকে তাকালেন। কি হলো, বাড়িতে যাবে না নাকি? ও হ্যাঁ, চল। তারপর রিয়ার আম্মুর থেকে বিদায় নিয়ে নিলাম। রুম থেকে বের হবার আগে দেখলাম দুজনেই মিটমিট করে হাসছে। বিআইন সাহেব, বিয়ের তারিখটা মনে হয় তাড়াতাড়ি ঠিক করতে হবে। রিয়ার আম্মু আর কিছু বলল না, শুধু হাসলো দেখলাম। পুরো রাস্তায় আম্মুর মুখে কেমন যেন হাসি হাসি ভাব দেখলাম। আম্মু, বল। তোমার কি হয়েছে বলো তো? এইভাবে হাসছো কেন? কই হাসছি? আমার কিছু তো হয় নাই। আমি দেখতে পাচ্ছি তুমি এখনো হাসছো, আর বলছো হাসছো না। এমনি কিছু না। দূর, ভাল লাগে না। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। বাড়িতে এসে আমি সোজা আমার রুমের মধ্যে প্রবেশ করলাম। শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের মধ্যে গেলাম। বাথরুমের মধ্যে প্রবেশ করে আয়নাতে চোখ পড়তেই আমার চোখ যেন কপালে উঠে গেল। বিশ্বাস করেন ভাই, আয়নাতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমার ঠোঁট দুটো একদম লাল হয়ে আছে। তার মানে হলো রিয়ার ঠোঁটে লিপস্টিক আমার ঠোঁটে গেলে আছে। এই জন্যেই আম্মু ওইভাবে হাসছিল। এইবার নিজের উপর নিজেরই কেমন যেন লাগছে। লজ্জায় নাকি ভয়ে বুকটা ধুকপুক শুরু হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা!
এটা শুধু আম্মু না, রিয়ার আম্মু দেখেছে। এখন সেমিটার উপর খুব রাগ হচ্ছে। সেরি বের হওয়ার আগে তাহলে একবার বলবি না যে আমার ঠোঁটে লিপস্টিকের দাগ রয়েছে? আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। দরজাটা আটকিয়ে শুয়ে আছি আর ভাবছি আম্মুর সামনে এখন কিভাবে যাব। এর আগে তো কখনো এমন পরিস্থিতিতে পড়ি নাই। জীবনে অনেক রকমের দুষ্টুমি করেছি, কিন্তু লজ্জা কী জিনিস তা কখনোই বুঝতে পারিনি বা বুঝে ওঠা হয়নি। কিন্তু আর আজ কী থেকে কী হয়ে গেল, তার জন্য এখন লজ্জায় বাইরে বের হতেই মন চাচ্ছে না। তাই দরজা জানালা সব বন্ধ করে যেই শুতে যাব অমনি ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রিয়ার নাম্বারটা জলজল করে ভাসছে। এই সেমরিটা এখন আবার ফোন দিল কেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলাম। সোনা, তোমার জন্য সুখবর আছে। সুখবর? সোনা, সুখবর। সুখবর তার মানে তুমি কি মা হতে চলেছ? দিলে তো মুডটা বিগড়ে। মা হওয়া ছাড়া কি আর কোনো সুখবর হয় না নাকি? সব সময় তোমার মনের মধ্যে এগুলোই চলে নাকি? ধুর, কি যে বলো না তুমি। আমার মাথাটা ঠিক নেই, তাই উল্টো পাল্টা বলে ফেলেছি। কেন, কি হয়েছে আবার তোমার? আগে তুমি বলো কি সুখবর দিবা। গেস করো। ওই সেরি ভঙ্গিমা না করে তুই কি বলবি, কি হয়েছে? কি বললা তুমি? আমি তোমার সাথে ভঙ্গিমা করছি? রিয়া, রিয়া শোনা কাঁদে না। আচ্ছা বাবা, আমি সরি। এবার তো বলো কি বলবে। লজ্জা জড়িত কণ্ঠে। ইস, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। তুই মাফ কর মা, কি হয়েছে বললে বল, না বললে নাই। আমি ফোনটা রাখলাম। মনে মনে শালার এমনিতে আসি এক চিন্তায়, আর এইদিকে এর ন্যাকামি ভালো লাগে বলুন। এই ফোনটা রাখবে না প্লিজ, আমি বলছি কি হয়েছে। হ্যাঁ বলো, কি খবর দিবা। লজ্জা জড়িত কণ্ঠে। সত্যি বলতে হবে? সে তো মহা মুশকিলে পড়লাম। তুই কি বলবি, কি হয়েছে বল। বলবো? এইবার সত্যি সত্যি কেঁদে দিলাম। ও মোর খোদাই, কোন পাগলের তালে ফেললে আমারে। রিয়া শোনা, তোর কিছু বলতে হবে না রে। গাধি, তুই এইবার আমাকে মাফ কর। আফু, বলছি তুমি মা হবে আর আমি বাবা হব। একদমই কথাটা বলল রিয়া। আমি মা হব আর রিয়া বাবা হবে? এ কেমন কথা? এইবার দুঃখে আমার হাসি পাচ্ছে। কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমি মা হব কিভাবে? আর যদি মা হইও তাহলে নর্মালে তো জীবনেও কিছু হওয়ার সম্ভাবনা নাই, সিজার ছাড়া। আর সিজার করতে গেলে তো ভাবতেই গা শিংড়ে উঠছে। রিয়া গো, রিয়া শোনা, তুমি এগুলো কি বলছো? আমি মা হব মানে? ও সরি, খুব এক্সাইটেড মুডে ছিলাম তো, তাই উল্টো করে বলে ফেলেছি। আসলে আমি বলতে চাইছি আমি মা হব আর তুমি বাবা। উফ, এইবার যেন প্রাণটা এলো। এখন নিজেকে পুরুষ মানুষ লাগছে, কিন্তু তারপরও খটকা একটা রয়েই গেল। আমাদের তো এখনো বিয়েই হয় নাই, আর তার সাথে আমাদের এখনো ফিজিক্যালি কোনো কিছু হয় নাই। তাহলে আমি বাবা কেমনে হব? তুমি এগুলো কি বলছো রিয়া? আমি বাবা কেমনে হব? আমাদের তো এখনো বিয়েই হলো না। এখন না হলে কি হবে? 2 বছর পরে তো হবে নাকি? তুমি এগুলো কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি বলতে চাও সহজ করে বলবে প্লিজ? আসলে কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করেছিল। তাতে কি হয়েছে? আম্মু বলল সামনের সপ্তাহের 33 তারিখে নাকি আমাদের বিয়ে, তারপর বাসরাত, আর তারপরে তুমি বাবা আর আমি মা। ও এই কথা? তাই এই কথাটা সরাসরি বললেই তো পারতে। এত ঘুরাইতে হবে কেন? তোমরা মেয়েরা এমন কেন বলো তো? সোজাসুজি একটা কথাও কি তোমরা বলতে পারো না? সব কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে তোমাদের? না, পারি না। এতে তোমার কোনো সমস্যা? না, সমস্যা থাকবে কেন? এই দাঁড়াও, তুমি কি যেন বললে আমাদের বিয়ে 33 তারিখে? কেমনে এটা সম্ভব? 33 হতে যাবে কেন? আমি তো বললাম 23 তারিখে। তুমি কি শুনেছ? তুমিই তো বললা তোমার মাথাটা নাকি ঠিক নাই। হবে হয়তো। এইবার বলো তো তোমার কি হয়েছে? শুনবে? তাহলে শোনো। সারাদিনের ঘটে যাওয়া কথাগুলো রিয়াকে বললাম। আমার কথা শুনে মেয়েটার তো যাই অবস্থা। কি বলছো তুমি? সব দোষ তোমার, ওই ঠোঁট দুটোর, যত সব। চুপ করো, উনি মনে হয় ধোয়া তুলসী পাতা। আর এই জন্য তো বলি এত তাড়াতাড়ি আমাদের বিয়ের তারিখ ঠিক করলো কেন? এখন আমি কি করব? এক বিষয় কিন্তু ভালোই হলো, তাই না গো? রাখ তোর ভালো। আমার ইজ্জতের ফালুদা বানিয়ে এখন বলছিস ভালো হইলো? কিছু বলতে যাব অমনি আম্মুর ডাক পড়ল। আজিজ, এই আজিজ, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে যা। আসছি আম্মু। রিয়া আম্মু ডাকছে, তোমার সাথে পরে কথা বলি। ঠিক আছে, সাবধানে। আর আম্মু ওই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তুমি বলবে ওইটা আইসক্রিমের রং ছিল, তুমি আমার রুমে আইসক্রিম খাচ্ছিলে। ধুর, কি বলে এগুলো? আম্মু ওই বিষয়ে তাই কিছু জিজ্ঞেস করে, বাট তোমার ঠোঁটটা কিন্তু আইসক্রিমের থেকে কম না। যেমন নরম তেমন কোমল আর বেশ ঠান্ডা, তার সাথে রং তো আছেই। ধুর শালা, ফোন রাখ, সবসময় দুষ্টুমি না। বলেই রিয়া ফোনটা কেটে দিল।
কেমন মেয়ে রে বাবা, ওর কথা বাদ দেই, যাই আগে খেয়ে আসি। পেটটা কেমন ক্ষুধায় চোচো করছে। লজ্জা শরমের মাথা খেয়ে খেতে চলে আসলাম। পুরুষ মানুষের কি এত লজ্জা পেলে চলে? খাবার টেবিলে বসতেই আম্মু যা বলল তা শুনে আমি কালকেই তোদের বিয়ে। রিয়ার আম্মুর সাথে কথা বললাম, ওনার কোনো আপত্তি নেই। কাল সারাদিন বাসাতেই থাকবে, কোনো জায়গায় যেন যাস নে আবার। আম্মুর কথা শুনে কিছুক্ষণ আম্মুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, কালকে বিয়ে মানে কি? কি বলো আম্মু, কালকে বিয়ে কিভাবে সম্ভব? কেন সম্ভব না? এখনো বিয়ের কোনো গোছগাছ কিছু হলো না, তাহলে কাল কিভাবে বিয়ে হয়? তাছাড়া আমার বন্ধু বান্ধবদেরও তো বলতে হবে, আর আত্মীয় স্বজনরা তো আছেই, ওদের বলতে হবে না? একদমে কথাগুলো বললাম। বিয়েটা কাল সন্ধ্যার দিকে হবে। তোমার বন্ধু বান্ধবদের যদি বলতে হয় বলো, সমস্যা কোথায়? আর গোছগাছ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ফয়সাল আর রাফিকে বলে রেখেছি, ওরা কাল সকালেই চলে আসবে। আর আসার সময় বিয়ের সব কিছু কিনে নিয়ে আসবে। বিকালের দিকে জিম আর জুথি, ওরা দুজনও আসবে তোমার ঘর গোছানোর জন্য। আর আগে বিয়েটা হয়ে যাক, তারপর একদিন বড় করে অনুষ্ঠান করে সব আত্মীয় স্বজনদের দাওয়াত করে আনলেই হবে। এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ফয়সাল আমার মামাতো ভাই আর রাফি আমার চাচাতো ভাই, সাথে আমার 2 মামাতো বোন আসবে কাল। কিন্তু আম্মু, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি চাই না তুমি বিয়ের আগে কোনো অঘটন ঘটিয়ে বসো। আমার কথা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আম্মু, আর কোনো কথা নেই, খাওয়া হয়ে গেছে, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর কথা বাড়ালাম না, কারণ আম্মু আমার সাথে এভাবে আগে কখনো কথা বলে নাই, যতই দুষ্টুমি করি না কেন। কিন্তু আজকে যা হয়ে গেল, এটা কোনো দুষ্টুমি না। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিয়েই তো করব, আর কিছু তো না, অত চিন্তা করে লাভ নাই। আমার মাথা ভীষণ ব্যথা করছে, ভালোভাবে একটু টিপে দাও তো। মাত্রই তো রান্না করে আসলাম, এখন আবার তোমার মাথা টিপে দিতে হবে? এক প্রকার ধমক দিয়ে। ওই কুত্তা, তোরে কি বললাম, কানে যাচ্ছে না? বললাম না আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দে তাড়াতাড়ি। আরে সোনা, রাগ করো কেন? আমি তো মজা করলাম তোমার সাথে। এই তো এক্ষুনি তোমার মাথা টিপে দিচ্ছি। দাও। তারপর রিয়ার মাথা টিপে দিলাম। সবেমাত্র রান্না করে এসে একটু বসতে যাব, আর অমনি নাকি মাথাটা ধরে গেল। বিয়ে করে বিয়ের পর থেকে একটা দিনও শান্তি পেলাম না। হয়েছে, দেখো তো বাবু, আমাদের একমাত্র ছেলে মনে হয় টয়লেট করেছে, যাও এগুলো পরিষ্কার করে আসো। বউ, যাইতেছি, তবে 20টা টাকা দিবা দরকার ছিল। 20 টাকা? এত টাকা দিয়ে কি করবা? হ্যাঁ, আসলে একটু স্টলে যেতাম চা খাবার জন্য, অনেক দিন হলো তো। আমার কাছে কোনো টাকা নাই, যদি দিতে খুবই উপকার হতো আর কি। ঠিক আছে ঠিক আছে, আগে যাও বাবু, টয়লেট পরিষ্কার করে আসো, তারপর দিব। হাসি মুখে, ঠিক আছে বউ, এক্ষুনি যাচ্ছি, নইলে আবার টাকাটাও দিবে না। তারপর বাবুর টয়লেট পরিষ্কার করে আসলাম, বউ হয়ে গেছে। এই তো গুড বয়। এখন টাকাটা দাও। কিসের টাকা? তুমি না বললে বাবুর টয়লেট পরিষ্কার করলে আমাকে 20 টাকা দিবা? তাহলে ছি আজিজ, কি বলছো তুমি? নিজের সন্তানের টয়লেট পরিষ্কার করার জন্য টাকা নিবা? ছি আজিজ, ছি। আমি থাক, আর আমি করতে হবে না। এই নাও তোমার 20 টাকা। ধন্যবাদ বউ। আজ কতদিন পরে যে হাতে টাকা পেলাম তা ঠিক মনে নেই। টাকা পেয়ে খুশিতে বাকবাকুম হয়ে চা খাওয়া আর আড্ডা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য রফিক মামার চায়ের স্টল। বাহিরে বের হতেই দেখি একটা ছেলে তার আম্মুকে বলছে, আম্মু, আমি দুধ খাবো না আম্মু, দুধ খেলে আমার বমি বমি পাই। কি দুধ খাবি না, ডিম খাবি না, খাবিটা কি? হ্যাঁ, তুই কি ওই আজিজের মতো রোগা চেঙ্কু হতে চাস নাকি? দেখিস না আজিজের বউ আজিজকে কেমন ধমকের উপর রাখে। আজ যদি আজিজ একটু স্বাস্থ্যবান হতো, তাহলে কি ওর বউ ওকে ধমকাতে পারতো? তুইও কি চাস তোর বিয়ের পর তোর বউ তোকে এমন ধমকের উপর রাখুক? না আম্মু, তাহলে আজিজের মতো না হতে হলে কি করতে হবে? দুধ ডিম খেতে হবে। এই তো গুড বয়। আম্মু, আমি দুধ ডিম খাই, তাহলে আমার বউ আমাকে বকবে না তো? আজিজ ভাইয়া বউ দে ভাবে বকে। না, বাবা বকবে না। এই যে গুঁড়ো দুধ কিনে নিয়ে যাচ্ছি, এটা বাড়িতে নিয়ে গিয়েই খেতে হবে কিন্তু। ঠিক আছে আম্মু। আম্মু, হাতে তালুতে একটু দুধ দাও না, তেতে তেতে খাই। তাদের মা ছেলের কথাগুলো শুনে মনে হলো আমার বুকের বাঁ পাশে হৃদয়টা গড়তে গড়তে ডান পাশে চলে আসছে। এই ব্যথাটা আর সহ্য করতে পারলাম না। বুকের ভিতরে চিনচিন ব্যথাটা বাড়তে লাগলো। না, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে এই ছেলেটা,
আম্মু দেখো যে ভাইয়াটা প্রতিদিন তোর বউয়ের সাথে মাল খাই না, সে ভাইয়াটা। ভাইয়া ভাইয়া একটা অটো খারাপ দিন না, আসুন আমরা একটা সেলফি তুলি। এতক্ষণ যা হলো তা মুখ বুজে সহ্য করা গেল, কিন্তু এই কথাটা নিতে পারলাম না। আমি একটু চিকন বলে কি সবাই আমাকে নিয়ে উপহাস করবে নাকি? বউ আমাকে দিয়ে রান্না করাবে, টয়লেট পরিষ্কার করবে নাকি? ঘরের বউ কথায় কথায় বকবে, ঝাড়ির উপর রাখবে নাকি? বউ বকলে এক কথা, কিন্তু বাহিরের লোক, তাও আবার একটা পিচ্ছি। না, আর নিতে পারলাম না। জোরে একটা চিৎকার করে ছেলে ও ছেলের মাকে দিলাম একটা একটা করে, আর বলতে লাগলাম, না না না, তোদেরকে আমি ছাড়বো না। দিলাম মা ও ছেলেকে আচ্ছা মতো। ছেলের নাকের উপর মেরে নাকটা ফাটিয়ে দিলাম। ছেলের মা তা দেখে আমার চুলের মুঠো ধরে আগালে এগালে ওগালে দিতে লাগলো। হঠাৎ চোখের উপর মনে হয় রক্ত পড়তে লাগলো। রক্তটা মুছে চোখটা খুলে তাকিয়ে যা দেখলাম, বিশ্বাস করেন ভাই, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখটা খুলে তাকিয়ে দেখি মা আর ওই ছেলেটা নেই। আমার সামনে দাঁড়িয়ে আছে রাফি আর ফয়সাল, আমার চাচাতো ভাই ও মামাতো ভাই। ফয়সালের নাক দিয়ে সমানে রক্ত পড়ছে, আর রাফির হাতটা বেঁকা হয়ে আছে। আমি এগুলো দেখে তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, রাফি ভাই তোরা, আর আমি এখানে কেন? আর তোদের এমন অবস্থা কেন? সালা হারামজাদা, এতক্ষণ থাবড়েয়া সালা, এখন বলছিস আমাদের এমন অবস্থা কেন? ফয়সাল, সম্মান দিয়ে কথা বলো। আমি তোমার থেকে 9 বছর বড়, সে কথা কি মনে আছে? তোর সম্মানের মায়েরে বাপ, আমাদের কি অবস্থা করেছিস সেটা একবার চোখ খুলে ভালোভাবে তাকিয়ে দেখ। দেখ ভাই, আমি তো আর এগুলো ইচ্ছে করে করিনি, তাই না? রাগ তোর ইচ্ছে, শালার ইচ্ছা। তোর জীবনে বিয়ে হবে না, আর বিয়ে হলেও জীবনে সুখ কি জিনিস চোখে দেখবি না। তোর বউ তোকে দিয়ে কাপড় কাচাবে, বাসন মাজাবে, ঘর ঝাড়ু দেওয়াবে, টয়লেট পরিষ্কার করাবে, বাচ্চা কাচ্চা হলে তাদের তেনা কাঁথা ধোয়াবে। তোর বউ তোকে দিয়ে পা টেপাবে, পা টেপায় একটু এদিক সেদিক হলে উষ্টা মেরে ফেলে দেবে। না না না, আর বলিস না ভাই, তোদের কথা তোরা ফিরিয়ে নে ভাই। আমি এত কিছু যে সহ্য করতে পারবো না, প্লিজ ভাই, তোরা আমার ধর্মের ভাই। না না, তোরা আমার মামাতো চাচাতো ভাই, ফিরিয়ে নে ভাই, প্লিজ প্লিজ। আচ্ছা যা, ফিরিয়ে নিলাম। এখন গুনে গুনে 15,000 টাকা দে। কি, তোদের বদদোয়ার দাম 15,000 টাকা? ভাই, তোরা একটা বদদোয়ার দোকান খুললেই তো পারিস, এতদিনে কোটিপতি হয়ে যেতি। বড্ড টাকা হতে যাবে কেন? তোর বিয়ের যে জিনিসগুলো কিনে আনলাম সেটা টাকা দে। তুই যে কিপটে, তুই দিবি বড্ড টাকা? হাসলাম। ও এই কথা, যা টাকা দিবনে, বাকি রইলো বিয়ের 15 দিন পরে নিস। হালখাতা করবো না, টাকার সাথে বিরিয়ানি ফ্রি। কি ভাইয়া, সত্যি সত্যি কি আমাদের বিরিয়ানিও খাওয়াবা? ভাইয়া, সত্যি সত্যি খাওয়াবো। মনে মনে শালা খানেওয়ানার দল, এতক্ষণ যা তা বলে গালি দিতেছিল ও, আর খাওয়ার কথা শুনে তুই থেকে তুমি হয়ে গেলাম। আর আমি তো জানি আম্মু তোদেরকে এসব কেনার জন্য টাকা দিয়েছে। আমার সাথে চালাকি করো না বাচ্চা ধনেরা, তোমাদের জালে তোমাদেরকেই ফাঁসালাম। ধন্যবাদ ভাইয়া, এইগুলো নাও, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। বড় আম্মুর অর্ডার, সে কখন আমাদেরকে পাঠিয়েছে আর তোমার পাত্তাই নেই। ফুপুমণি, যখন তখন আসতে পারে, তাড়াতাড়ি রেডি হও, আমাদের আবার বেরোতে হবে। তোরা যা, তোরাও রেডি হও, আমি আসছি। তারপর ওরা চলে গেল, আর আমি ফ্লোরের উপর বসে গভীর ধ্যানে আচ্ছন্ন হলাম। তাহলে আমার সাথে যা যা ঘটলো সবই স্বপ্ন ছিল। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু বিয়ের পরে কি ওইসব সত্যি সত্যি হবে নাকি আমার সাথে? না, ভাবতেই গা কেমন কাটা দিয়ে উঠছে। সব কিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে, আর কিছুই যেন ভাবতে পারছি না। ভাবনার ছেদকে ভেদ করে আম্মুর ডাক শুনতে পেলাম। কিরে আজিজ, তোর কি হলো? রিয়ার আম্মু ফোন দিয়েছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। এই তো আম্মু, প্রায় শেষের দিকে, তোমরা 5 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটে আসছি। তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, হয়ে গেছে। রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি 2টা পেতনি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার 2টা মামাতো বোন, জিম আর জ্যোতি। কিরে পেতনি, তোরা কখন আসলি? ওই কুত্তা, তুই আবার আমাদের পেতনি বলছিস? তোরা যে হারে মেকআপ করিস, তোদের পেতনি বলবো না তো মিস ডায়না বলবো নাকি? ফুপি, দেখেছো তোমার ছেলে আবার আমাদের পিছে লেগেছে। আজ তোর বিয়ে, আজকের দিনেও কি মেয়েদেরকে শান্তি দিবি না নাকি? আজ অন্তত চুপ থাক। এখন সবাই চলে যাওয়া যাক। চলো সবাই। তারপর সবাই বের হয়ে গেলাম, উদ্দেশ্য রিয়াদের বাড়িতে। আর কি জন্য তাদের বাড়িতে যাওয়া তা নিশ্চয়ই সবার অজানা না। রিয়াদের বাড়িতে ঢুকতে একদল মেয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো, আর তারপর যা হলো তা হলো। আর সব বিয়ে বাড়িতে যা হয় তাই হলো। তার বললাম না, ওগুলো পুরনো হয়ে গেছে। ছোটোখাটো আয়োজন ছাড়াই আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর
অনেক নিয়মকানুন মেনে রিয়াকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। রাত 9:30। ছাদে একা একা বসে আছে